This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সারাদিন অনেক খবরই তো দেখলেন, কিন্তু কোন খবরগুলো হটস্পটে জায়গা পেল বলুন তো? কোন খবরগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে হট টপিক হয়ে উঠলো? হ্যাঁ, রোজের একটু অন্যান্য খবরের দিকে আমরা আজকে একটু নজর রাখবো। রোজের সারাদিনের খবরই তো আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু হটস্পটে আজকে সবার প্রথমে একটু অন্য ছবি দেখাবো। অন্য ছবি মানে সৌজন্যে চিয়ার্স। আপনারা কি ভাবছেন শাসক বিরোধী শুধুমাত্র মাঠে ময়দানে কুস্তি করে নাকি? কুস্তির বাইরে তাদের জীবনটা কেমন হয় দেখবেন নাকি? দেখাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু, নিশানায় কিছু লোক, কারা? নিজের দলের না অন্যের দলের? দিলীপ ঘোষ কি বোঝাতে চেয়েছেন শোনাবো। আজকে তৃতীয় বিষয়, রিটার্ন রহস্য। এই ঘটনার শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আকড়া সেই নাবালককে, যেখানে উল্টে শক দেওয়া হয়েছিল, একটিকে শক দেওয়া হয়েছিল। এতদিন পর সেই নাবালক ফিরে এলো। এতদিন কোথায় ছিল সে, কিভাবে ফিরে এলো, এই সমস্ত খবরের দিকে নজর রাখবো। তবে সবার প্রথমে সৌজন্যের চিয়ার্স। আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে। এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ, আরে এটা হতে পারে, না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? আরে ভাই ক্রান্তি সিজার করছেন কেন? বলেন বলেন। আরে কি অসুবিধা? না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন, বলেন। রাত 11টার সময় এখানে কি ভাবেন বলুন তো? ভোটের ময়দান হোক বা রাজনীতির ময়দান, শাসক বিরোধী সামনাসামনি এলে কি শুধুমাত্র কুস্তি করে? প্রায় রোজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এরকমই রাজনৈতিক উত্তেজনা খবর আপনাদের দেখায়, কিন্তু কত বিতর্ক, কত কথার মাঝে একটু অন্যরকম ছবি দেখাবো। তবে তার আগে চীনা ছবিটা একটু দেখে নিন। শাসক বিরোধী বলতে এই ছবি আমাদের চোখের সামনে কোথাও ভেসে ওঠে, কিন্তু আজ কি দেখাবো? শাসক বিরোধী তরজার বদলে শাসক বিরোধী সৌজন্যের চিয়ার্স। কেন বলছি? এক গাড়িতে শাসক দলের নেতা এবং বিরোধী দলের নেত্রী সারা দিনের কাজের শেষে রাতের বেলা রাস্তার ধারে গাড়িতে বসে একটু স্বস্তির চুমুক দেখছিলেন। সেখানে গিয়ে হাজির হয়ে যায় এলাকার কিছু ছেলে ছোকরার দল। শুরু হয়ে যায় হই হই কাণ্ড। ভিডিও হয়ে গেল, আর সেই ভিডিও যখন বেরোবে বাইরে স্বাভাবিকভাবে ভাইরাল হলো। এই ছবি দেখছেন ধূপগুড়ির, ব্যাস সেখানে রীতিমতো সুপারহিট এই মুহূর্তে সৌজন্যের চিয়ার্স। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে। এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? বসতে পারি আমরা? এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার ফোন করুন না, পঞ্চায়েত সভাপতি এখানে আছে। কি আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ, সত্যিই তো, এত অস্বস্তির কি আছে বলুন তো? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ গাড়িতে বসে গল্প করছেন, একটু স্বস্তির চুমুক দিচ্ছেন, তাতে অস্বস্তির কি আছে? যতই হোক তারা শাসক এবং বিরোধী, একের অপরের যুযুধান যতই হোক, স্বস্তির চুমুকে বাধা দেওয়া যায় কখনো? শুনুন। অত কিছু নয়, ছোট্ট একটা ম্যাটার। ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ওটা রাত্রিবেলা না, একদম ঘোর সন্ধ্যাবেলা ঘটনাটা। চলতি পথে দেখা হয়েছে, বলছে কথা বলি, ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি। আমরা যাচ্ছিলাম, ওরা মিটিং করে আসতেছে, চিনতে পারছে, দাঁড়াইছে। এবার আমাকে তো ভদ্রতার খাতিরে কথা বলতে হবে। আলটিমেটলি আমার গাড়িটা একটু সাইডে ছিল, আমি গিয়ে ওই গাড়িতে বসছি। এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো, গ্লাসটা সরাইতে গেছি নিয়ন থেকে, বাধ্য হয়ে পাওয়ার দিয়ে কথা বলছি। ওরা যে ভিডিও করছে, তো ওরা তো আমাকে বলতে পারতো। আমি ঠিক বুঝতে পারলাম না, বলে করলে কি উনি সামনেই পুরো নেশা করতেন? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চাননরা এটা কি বলছেন? আবার বলছেন এটা ছোট্ট ঘটনা। সত্যি অনেকেই বলছেন ছোট্টই তো। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক আবার বলছেন
পুরোটাই চক্রান্ত। আচ্ছা, কার চক্রান্ত বলুন তো? মানে কে করলো চক্রান্ত? কে ওনাকে জোর করে ওই গাড়িতে বসিয়ে দিল এবং কে জোর করে ওনার সামনে ওই গ্লাসটা দিয়ে দিল? কে এসে ওই বিরোধীদের সঙ্গে চিয়ার্স বলেন? আমি বুঝতে পারলাম না উনি কার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন। যাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করার কথা তিনিই তো ওই গাড়িতে বসেছিলেন। কি বলছেন স্থানীয় নেতারা, শুনুন তো। যেখানে বিজেপি মহিলা মোর্চার নেত্রী, তার এই অবস্থান মানুষ দেখছে। সবসময় নারী সুরক্ষার কথা বলে, কি নারী সুরক্ষা দেবে? নারীর তো ছেলেমেয়ে খেলার অভ্যাসই বিজেপি। পরিকল্পিতভাবেও হতে পারে। আমি ওই জন্যই বলছি যে তদন্ত করে যদি দোষী হয় তাহলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, দুই ফুলে স্থানীয় নেতা নেত্রী কাণ্ড নিয়ে স্থানীয় বাম নেতারা কথা বলবে না? তারা তো কোথাও আবার সেটিং অস্ত্র, সেই পুরনো অস্ত্রের শান দিচ্ছেন। শুনুন। দিল্লিতে হচ্ছে দোস্তি হয়, আর এখানে এসে লোক দেখানো কুস্তি হয়, কিন্তু রাতের অন্ধকারে টেবিলে একজন আরেকজনের সাথে মদ খায়, এবং তারপরে আর বাকিটা আমার বলার মানে রুচিতে বাঁধে। দেখুন, কে কি বলছে আমি জানি না, আমি শুধু এটুকু বলতে পারি, রক্তের লড়াইয়ের বদলে, মানে যে ছবি দিয়ে আমি শুরু করেছিলাম তার বদলে সৌজন্যের চুমুক বেশি ভালো। শুধু নীতি টিতি জলাঞ্জলি না দিলেই হলো। যতই হোক, তারা তো নেতা, আম জনতা তো নন। আম জনতার মতো জঙ্গলের ধারে বসে গাড়িতে এরকম সৌজন্যের চিয়ার্স দেবেন, সেটা তো নেতা নেত্রীদের কাছে এক্সপেক্ট করা যায় না। না, যাই হোক, এবার একটু অন্যরকম সৌজন্যের খবর আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম। পার্টি এন্ডোর্স করে না এটাকে। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। আমি মন্তব্য করব না, আমি তো সবার প্রশংসা করি। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে যা বলি সোজা বলি, আমি চৌরাস্তায় দাঁড়িয়ে যা বলি সোজা বলি। ভাবছেন এই বক্তব্যটা কেন শুরু করলাম, এই বক্তব্যটা দিয়ে কেন শুরু করলাম? আসছি সেই বিষয়ে, আস্তে আস্তে ঢুকবো। শীতকাল হোক বা ভরা বর্ষা, দিলীপ ঘোষ মানেই হাওয়া গরম, রাজনীতির হাওয়া গরম। কারণ দিলীপ সবসময় দিলীপেই থাকেন। তিনি নিজেও নিজেকে এক কথার মানুষই বলেন। রাজ্য রাজনীতিতে যতই তার রং বদল নিয়ে চর্চা হোক না কেন, তিনি যে পদ্মেই আছেন তা পরিষ্কার করেই দিয়েছেন। তবে তার পূর্বের কোনো কাজ নিয়ে তিনি যে বিন্দুমাত্র দুঃখিত নন, দিল্লিতে গিয়েও সেটা বুঝিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন আবারও দিলীপ ঘোষ। সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে, আমাকে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? দেখুন, রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ অস্ত্রে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হাসি মুখে আলাপচারিতাও তাকে দেখা গিয়েছে। তখনও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছিল কিন্তু তার মুখে। সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। সবাই বলেন যে দিলীপ ঘোষই আছেন এবং তিনি তার কাজের মধ্য দিয়ে বারবার সেইখানেই থাকেন। কিন্তু যখন তিনি দীঘায় গিয়েছিলেন তখন তারই দলের অন্যান্য নেতারা কিভাবে দেখেছিলেন বিষয়টিকে, দেখুন তো। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আরে দীঘা সফরের পরে কিন্তু গেল রব উঠলো। অনেকেই মনে করলেন যে দিলীপ ঘোষ এবার হয়তো জোড়া খুলে লাভ দিতে চলেছেন, কিন্তু না। শ্রমিক ভট্টাচার্য যখন বিজেপি রাজ্য সভাপতি হলেন, তার সঙ্গে বৈঠক করে তিনি অবস্থান স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষ বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। আমি কোনো জল্পনার অবস্থান করতে আসিনি। 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাফ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাফ। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। গতকালও বৈঠক করেন, আজও বৈঠক চলছে, এরপর আরও নিশ্চয়ই আপডেট আসবে। কিন্তু বুধবার তিনি বৈঠকের পর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কোনো রকম কথা বলেনি, উল্টে তার প্রশংসা করেছেন তিনি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম।
সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। এই যে এই লাস্ট কথাটা বুঝলাম না, মানে উনি কাদের উদ্দেশ্যে বললেন, মানে কাদের কষ্ট হচ্ছে, কাদের উত্তর দিলেন সেটা আপনারা বুঝুন। আমি এখানে গরম গরম বক্তব্য শোনাবো, তবে দিলীপের এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য কিন্তু রাজি হননি বিরোধী দলনেতা। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। আপনারা আমার স্ট্যান্ড জানেন, কেন জিজ্ঞেস করছেন? উনি তো বিজেপির নেতা, ওনার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু উনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিকুৎসা ব্যক্তি আক্রমণ করে বিরোধী দল হওয়া যায় না, তো সেটা উনি স্পষ্টভাবে বলেছেন। কি ভাবছেন আমাদের রাজ্যে বিতর্ক কি শুধু রাজনীতিতে? না, রাজ্যে একের পর একাধিক ইস্যুতে বিতর্ক রয়েছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যদি বলি। হ্যাঁ, আমরা জানি আমাদের দেশের স্বাধীনতায় মেদিনীপুরের গুরুত্ব ভীষণভাবে উল্লেখযোগ্য। সেই মেদিনীপুরে সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নাকি বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী কথাটা লিখে দিল। এত বড় ভুল হয়ে গেল, কিন্তু সেখানে কি শাস্তি দেওয়া হলো? ছোট শাস্তি। উপাচার্যের করা হতে বাধা কোথায়, এই প্রশ্ন উঠছে ইতিমধ্যে। লজ্জার বিষয়, আমার নিজের লজ্জা লাগছে। অবশ্যই নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় এবং লজ্জার ঘটনা, অত্যন্ত অপমানকর। এটা ভুল তো আমার মনে হয় না, এটা শুধু অপরাধ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্সের প্রশ্নপত্র সামনে আসতেই ছিছিকার চারিদিকে। ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রের 12 নম্বর প্রশ্নে একবার চোখ বোলান, আপনারও লজ্জা লাগবে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। সবার একটাই প্রশ্ন, বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী কেন লিখলেন প্রশ্নকর্তা? ব্রিটিশের ভাষা কেন প্রশ্নকর্তার কলমে? শুধু বাংলা প্রশ্নপত্র নয়, ইংরেজি প্রশ্নপত্রেও একই ভাষা লেখা হয়েছে, হু আর দ্য 3 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যাসাসিনেটেড বাই দ্য মিলিট্যান্ট ন্যাশনালিস্টস অফ মেদিনীপুর। বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী, বিপ্লবী না লিখে মিলিট্যান্ট। এ লজ্জা কোথায় রাখবে বাঙালি? সকাল থেকেই প্রতিবাদ শুরু মেদিনীপুরে। প্রশ্নকর্তাদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিজেদের আইডিওলজি হিসেবে যাদেরকে আমরা ফলো করি, তাদেরকে যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারছি না। শিক্ষককে তো জাতির মেরুদণ্ড বলা হয়, তো সেই মেরুদণ্ডই যদি এরকম প্রশ্নপত্র করে সমাজকে লজ্জায় ফেলে, তাহলে আর সেক্ষেত্রে সমাজ কি শিখবে বা ছাত্ররা কি শিখবে? স্বাধীনতা সংগ্রামীর পরিবারের মাথাও লজ্জায় হেঁট। ছেলে হিসেবে নয়, ওটা সমাজ এবং ইতিহাসের যে সমস্ত এরা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে লজ্জার বিষয়। বিতর্ক চাউর হতে ভুল স্বীকার করে নেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিশোর নন্দী। তদন্ত শুরুর নির্দেশ দেন উপাচার্য দীপক কর। বৃহস্পতিবার দুপুরে ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা পাই। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত। প্রশ্নকর্তাকে চিহ্নিত করতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু শাস্তি নিতান্তই মামুলি। উপাচার্য জানিয়েছেন, ইউজি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যকে অব্যাহতি। প্রশ্ন করার দায়িত্ব থেকে অব্যাহত দিলেই কি যথেষ্ট শাস্তি দেওয়া যায়? প্রশ্ন বাংলার। উপাচার্যের নরম মনোভাব তাঁর কথাতেই স্পষ্ট। অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। অনিচ্ছাকৃত, অসাবধানতাবশত, লেখার ভুল, ছাপার ভুল, আর কোনো যুক্তি কি বাকি ছিল? বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনীতির মাটি উত্তপ্ত। এবারই অবশ্য প্রথম নয়, 2014 সালেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের 8ম শ্রেণীর ইতিহাসের বইয়ে। তা নিয়েও বিতর্কের ঝড় ওঠে, কিন্তু আখেরে লাভ যে কিছুই হয়নি, মানসিকতার পরিবর্তন যে হয়নি, প্রমাণ করে দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের কোনো এক অধ্যাপক। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখেছেন, বিতর্ক সব জায়গায় রয়েছে আর রহস্য সব জায়গায় রয়েছে। তাই সেরকমই একটা রহস্যের গল্প এবার আপনাদেরকে বলবো, বলতে পারেন রহস্য রিটার্নস।
উত্তর দিনাজপুরের নিখোঁজ নাবালক কাল বাড়ি ফিরে এসেছে। কেউ ভুলে গিয়েছেন নাকি ওই নাবালককে? ওই যে আকরা সন্তোষপুরে মোবাইল চুরির সন্দেহে তাকে উল্টো করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, তারপর থেকে তো ওই বাচ্চার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় মূল অভিযুক্তদের পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, 37 দিন হয়ে গেছে, কিন্তু এই নাবালক কোথায় ছিল সেটা জানা যাচ্ছিল না। কিন্তু সে যখন নিরুদ্দেশ ছিল তখনও যেমন বিষয়টা রহস্য ছিল, সে যখন বাড়ি ফিরেছে তখনও একগুচ্ছ রহস্য নিয়ে ফিরেছে। 30 মে আকরা সন্তোষপুরের কারখানায় ইলেকট্রিক শক দিয়ে তাকে নির্যাতন করা হলো এবং তারপর থেকে নিখোঁজ, যে কথাটাই আপনাদেরকে বললাম। অভিযুক্ত শাহেন শাহকে গ্রেপ্তার করা হলো, কিন্তু বিষয়টা হচ্ছে সে কোথায় ছিল এতদিন, পরিবার সূত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে। আমি বরং একবার সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলো আপনাদের সামনে তুলে ধরি। এখনো যে বেশ কিছু খবর পাওয়া গিয়েছে, মানে এই নাবালক কোথায় ছিল এতদিন, কিভাবে ছিল। পরিবার সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, তালা বন্ধ করে ঘরে আটকে রাখা হয়েছিল এই নাবালককে, তালা বন্ধ করে রাখা হয়েছিল। যখন ঘটনা প্রকাশ্যে আসে পুলিশ তো গিয়েছিল, তখন তো কাউকে পায়নি, মানে আমরাও তো দেখতে পাইনি, আমাদের সাংবাদিকরাও সেখানে গিয়েছিল। কয়েকদিন পর সবাই ঘুমিয়ে থাকার সুযোগে সে পালিয়ে গেল, আর কেউ কিচ্ছুটি জানতে পারলো না। সারাদিনে ওই জায়গায় কেউ গেল না, কোন ঘরে তাকে আটকে রাখা হয়েছিল যেখানে কারোর আনাগোনা নেই। তারপরে প্রশ্ন কি, শিয়ালদা থেকে ট্রেনে সে কিষানগঞ্জে পৌঁছে গেল, মানে একটা বাচ্চা ছেলে যে এখানে কাজ করতে এসেছিল, যে কলকাতার কিচ্ছু জানে না, সে আকরা থেকে শিয়ালদা পৌঁছালো, শিয়ালদা থেকে ট্রেনে, মানে উত্তরবঙ্গের ট্রেন চিনে সে ট্রেনে কিষানগঞ্জে পৌঁছে গেল। কিভাবে সম্ভব? এই জায়গাগুলো তো বেশ কিছু প্রশ্ন রয়েছে। কিষানগঞ্জ থেকে 35 কিলোমিটার হেঁটে সে বাড়িও পৌঁছলো, মানে আমার কাছে না এই জায়গাগুলো বেশ একটা মিসিং লিঙ্ক রয়েছে, যে এতটা কিভাবে সে ওই নাবালক করলো, যে নাবালক ওই কলকাতার সঙ্গে কোনো রকম পরিচিত নয় এবং জানে না কলকাতা থেকে উত্তরবঙ্গে আসতে গেলে কিভাবে আসতে হয় এবং কিভাবে বাড়ি ফিরলো সে, এই জায়গাগুলো মিসিং লিঙ্ক রয়েছে। আরো একটা বিষয়, যে আরো যে প্রশ্নগুলো রয়েছে, মানে এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যে প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে সেটা যদি আমি একটুখানি জানার চেষ্টা করি। যে ছেলে কলকাতা শহর চেনে না, সে সন্তোষপুর থেকে শিয়ালদা পৌঁছলো কিভাবে, দেখেছেন তো? আমার প্রশ্নের সঙ্গে মানে পুলিশের এখনো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিভাবে মিলিয়েছে, আমি পরের প্রশ্নটা একটুখানি দেখতে চাইবো। শিয়ালদা থেকে কে তাকে উত্তরবঙ্গের ট্রেনে বসিয়ে দিল, সে তো কাউকে চেনে না এখানে, কে তাকে উত্তরবঙ্গের ট্রেন পর্যন্ত পৌঁছে দিয়ে গেল এবং সেখানে বসিয়ে দিল। তারপরে প্রশ্নটা একটু দেখি, ছেলেটির কাছে টাকা ছিল না, টিকিট কাটলো কে? যদি সে টিকিট না কেটে উঠে থাকে তাহলে তাকে কেউ জিজ্ঞাসাবাদ করলো না, তার কেউ টিকিট চেক পর্যন্ত করলো না, সে এতটা রাস্তা পৌঁছে গেল। তারপরের যে প্রশ্নটা আসছে সেটা দিকে দেখি, ইসলামপুরের আলুয়াবাড়িতে না নেমে বিহারের কিষানগঞ্জে নামলো কেন? কারণ তার বাড়ি থেকে যদি দেখা যায় বিহারের কিষানগঞ্জের ডিস্টেন্সটা কাছে, কিন্তু ইসলামপুরে আলুয়াবাড়িতে একটা স্টপেজ রয়েছে, সেই জায়গাটা নামলো। স্বাভাবিকভাবে তার পরিবারের সদস্যরা এই বিষয়টিকে কিভাবে দেখছেন একটু শোনা যাক। কলকাতার পুলিশ আমাকে ছেলেটা ছাড়ে দিল না, খুঁজে বাহার করে দিল না, ফির ছেলেটা কলকাতায় আছে। তা আমার ছেলেটা কেমন ভাবে ছাপছিল আর খোঁজ করছিল না, গরিব বলে আবার খোঁজ করেনি। তার মায়ের বক্তব্য শুনলেন, তার মাও সেভাবে ছেলেকে এখনো পর্যন্ত কাছে পায়নি, কারণ সে এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে, এখনো পর্যন্ত হাসপাতালেই রয়েছে। আর বিহারের কিষানগঞ্জের ছেলেটি নামায় আরো একটা সন্দেহ আছে, জানেন, বিহারের কোনো কিডন্যাপ গ্যাং এর সঙ্গে যুক্ত নয় তো, কোনো লেনদেনের হিসেবে নেই তো, যোগ আছে কোনো শিশু পাচার চক্রে? শুরু থেকে শেষ কেউ কি পুরো বিষয়টাতে নজর রেখেছিল, নাবালকের উপর নজর রেখেছিল? সেই প্রশ্নের উত্তরগুলো পুলিশও যেমন খুঁজছে, শিশুর পরিবারও খুঁজছে। খুঁজে তো কথাই পালো, আমার ছেলে তো নিজে ঘরে আসলো, তো পুলিশ কাজ কি করলো ওখানে? মহেশতলা পুলিশ কি কাজ করছিল? আমাদের বলছিল এই কাজ করছি, ওখানে খুঁজছি, ওখানে গর্ত করছি, ওখানে সিসি ক্যামেরাতে যে করছি, তাও এই ভেবে হলো ওখান থেকে কলকাতা থেকেও বলছে পুলিশ এসছে, ওকে নিয়ে যাবে, তো নিয়ে গেলে তো আমরা সঙ্গে যাব। ওই নাবালকের সঙ্গে এতদিন কি হয়েছে, কোথায় গেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর একজনের কাছে আছে, সেটা হচ্ছে ওই নাবালক। কিন্তু ওই নাবালকের ধারে কাছে আমরা ঘেঁষতে পারছি না, পুলিশ হয়তো পুরো বিষয়টি পরে খোলাসা করবে।